নমস্কার, আমি মৌ, এই গল্পের সূত্রধার। আমাদের আজকের গল্প বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা শিমুল কাঁটা। গণেশের চরিত্রে অপূর্ব, বিভাবতীর ভূমিকায় রীতি, দিগম্বরের চরিত্রে দীপক এবং বিধু স্যাকরার ভূমিকায় সায়ন। প্রমোশনাল পার্টনার quickfindout.com। সাউন্ড ইফেক্টস, এডিটিং এবং পরিচালনা সায়ন। শরতের এক সকালে গণেশ এলো দিগম্বরের সাথে দেখা করতে। দিগম্বরের কাপড়ের দোকানে কাজ করে গণেশ। অনেক দিন অসুস্থ হয়ে শয্যাশায়ী ছিল সে। প্রায় মাসখানেক কাজে আসতে পারেনি, তাই রোজগারও বন্ধ। বউয়ের সেবায়, ডাক্তারের চিকিৎসায় এখন খানিকটা সুস্থ। তার মতো দিন আনি দিন খাই মানুষের পক্ষে রোগভোগও যেন বিলাসিতা। পকেট শূন্য, বাড়ির হেঁসেলে টান পড়েছে। জীবনে শান্তি বলতে তার একটাই, লক্ষ্মীমন্ত বউ বিভাবতী। দিগম্বরের দোকানে এসে তাকে ঢিপ করে একটা প্রণাম করেই গণেশ বলল, পেন নাম হই হুজুর। কে রে, গণেশ নাকি? আয় আয় বাবা, আয়, বস। যা ঝড় গেল তোর ওপর দিয়ে, তা কেমন আছিস এখন? আছি হুজুর, আপনাদের বাপ মায়ের আশীর্বাদে আবার দুপায়ে ভর দিয়ে উঠে দাঁড়িয়েছি। এই যে এতটা পথ হেঁটে এলি, কষ্ট হয়নি তো বাবা? উপায় কি হুজুর, 25-26 দিন পরে আজ প্রথম বাইরে বেরোলাম। একটু কমজোরি তো লাগবেই। কপালের রগ দুটো দপদপ করছিল মাঝে মাঝে, তা পথে একবার গাছতলায় খানিক জিরিয়ে নিতেই আবার সব ঠিক হয়ে গেল ঠাকুরের দয়ায়। তেমন তেমন বুঝলে আরো দিন কয়েক না হয় জিরিয়ে নিতে পারিস। আমি যেমন ঠিকে লোক দিয়ে চালাচ্ছিলাম তেমন চালিয়ে নিতাম কটা দিন। কিন্তু আমার যে না চলা অবস্থা হুজুর, গরিবের ঘরে রাজরোগ। আমি কি আর বেঁচে আছি? এখন আপনিই ভরসা। তা তো বুঝলাম, কিন্তু পুজো আসছে, কাপড় চোপড়ের দোকান, কাজের চাপ বাড়বেই। এই রোগা শরীরে সামলাতে পারবি তো বাবা? গায়ে কাদা মেখে বসে থাকলে কি জমরাত ছাড়বে হুজুর? গরিব বলে পোড়া পেট তো আর খাতির করবে নে। দেনায় দেনায় আমার এখন ডুব জল। উঠে যখন দাঁড়িয়েছি একবার, সব দিক ঠিক সামলে নেব হুজুর, আপনি দেখে নেবেন। পারলেই ভালো। তোরা আমার পুরনো কর্মচারী, বিশ্বাসী লোক, তোদের কি আর বসিয়ে দিতে মন চায়? কিন্তু আমার অবস্থাটাও তো বিবেচনা করবি। ভিড়ের সময় শরীর খারাপ হলে খদ্দের তো আর খাতির করবে না বাবা। এত ধকল যদি না সয় তখন, তাই বলা আর কি। কথায় বলে শরীরের নাম মহাশয়, সইয়ে নিলে সবই সয়ে যাবে। বসে খাবার কপাল নিয়ে তো আর জন্মায়নি হুজুর। আমি বসে থাকলে আরেকটা মানুষ যে অকুলে ভেসে যায়, অনাহারে মরে হুজুর। তা বটে, তোর বউটা বাপু বেশ সতী লক্ষ্মী। বলতে নেই, ওর শাঁখা সিঁদুরের জোরেই তুই আবার ফিরে এলি বাবা। নইলে ডাক্তার মিত্তিরের মতো মানুষ, হেজিপেচি তো নয়, শহরের 1 নম্বর ডাক্তার। 16 টাকা ভিজিট, তাও কিনা মাথা ঘুরেছিল তোর অবস্থা দেখে। হ্যাঁ, পরিষ্কার বললেন, 25-26 বছরের ছেলের এমন রক্তচাপ তো আমি জীবনে দেখিনি মশাই। এটা একটা অভিজ্ঞতা। ডাক্তারবাবু ধন্বন্তরী, বউও আমার সতীলক্ষ্মী হুজুর। ওনার ওষুধে, বউয়ের সেবা যত্নে এ যাত্রায় প্রাণে বেঁচেছি, কিন্তু ধনে মরেছি। ঘরে আজ কুটোদানাও নেই যে পথ্যি করি। এখন আপনার শ্রীচরণই ভরসা। দেখ গণেশ, তুই ছিলি না বলে একটা লোককে তো পুরো বেতন দিয়ে আমাকে পুষতে হয়েছে বল। তোর কথা অবশ্যই আলাদা। এতদিন আছিস, বিপদে পড়েছিস, উপায় কি? কি বলে, ঠিক আছে, 15 দিনের মাইনে নিয়ে যা, এমনিই দিলাম, বুঝেছিস? একেবারে 1 তারিখেই আসিস। হ্যাঁ হ্যাঁ, ভাঙা মাসে আর আসবার দরকার নেই। 2 দিন আরাম জিরাম করে ভাঙা শরীরটা সারিয়ে নে বাবা। কি বলে, জয় গুরু, জয় গুরু। দিগম্বরের দোকান থেকে বেরিয়ে গিন্নিমার সাথে দেখা করতে গেল গণেশ। গিন্নিমাকে গিয়ে প্রণাম করতেই গিন্নিমাও শরীরের ব্যাপারে ভালো মন্দ সব জিজ্ঞেস করলেন।
খোঁজ খবর নিলেন বিভাবতীরও। তারপর গণেশের হাতে বেগুন, কুমড়ো, লাউ, কাঁচকলা জাতীয় আনাজপত্রও দিলেন কিছু। এরপর আর বেশিক্ষণ সেখানে থাকেনি গণেশ। বিকেলের পড়ন্ত রোদ গায়ে মেখে বাড়ির দিকে হাঁটা দিল। বাড়ি পৌঁছে সজোরে দরজায় টোকা মেরে ডাকল বিভাবতীকে। বিভা, বিভা, বিভাবতী। যাই। কি গো, কেমন ছিলে সারাদিন? ভালো ভালো, নাও ধরো দেখিনি এগুলো। ও বাবা, এত সব কি? লাউ, বেগুন, কুমড়ো, কাঁচকলা, এইসব আনাজপত্র আর কি। এসো এসো, ভেতরে এসো। গিন্নিমাকে পেন নাম করতে গিয়েছিলাম তো, তা বললেন একদিন পর এলে গণেশ, খালি হাতে আর যাবে কেন, এইটুকু নিয়ে যাও, এসব তেনাদের বাগানে ফলেছে। তা ভালোই হলো, কটা দিন বেশ চলে যাবে। তা হ্যাঁ গো, মনিব কি বললেন? তোমায় দেখে খুশি হয়েছেন তো? হয়েছেন বই কি, উনি তো ভগবানের মতো মানুষ। বললেন আর কটা দিন বিশ্রাম নিয়ে শরীরটা ভালো করে সারিয়ে নাও, মাস পয়লা থেকে এসো। কামাইয়ের মাইনেও পুরো কাটেননি, 15 দিনের দিয়েছেন। যাক, এবার হাত মুখ ধুয়ে খেতে বসো দেখি। আহারে, মুখখানা শুকিয়ে গেছে একেবারে। বিভা, তুমি আমাকে খুব ভালোবাসো না? ও মা, ও আবার কি কথা? স্বামীকে ভালোবাসবা না তো কাকে বাসবো? মনিব বলছিলেন তোর বউটা সতীলক্ষ্মী গণেশ, ওর শাঁখা সিঁদুরের জোরেই তুই এবার খাড়া হয়েছিস। হ্যাঁ গো, বিপত্তারিণী মায়ের থানে মানত করেছিলাম না, তো কাল মঙ্গলবার পূর্ণিমে। চলো না, দুজনে মিলে মাকে একটু পুজো দিয়ে আসি। তা বেশ, তো গেলেই হয়। নাও তুমি এবার ভাত বাড়ো দেখি, আমি হাত মুখটা ধুয়ে আসি। খিদে আমার পেটে একেবারে রাবণের চিতে জ্বলছে। রাত্রে খাওয়া দাওয়ার পর চুপচাপ শুয়েছিল গণেশ। বিভাবতী আলতো স্বরে জিজ্ঞেস করল, কি গো, ঘুমোলে নাকি? না, কপালের রগ দুটো আবার যেন কেমন দপদপ করছে, ঘুম আসছে না। একটু দাঁড়াও, এক্ষুনি আসছি। আস্তে আস্তে টিপে দেব, ভালো লাগবে, ঘুম এসে যাবে দেখো। না না, কিচ্ছু করতে হবে না, চুপচাপ একটুকাল শুয়ে থাকলে এমনিতেই কমে যাবে। সকালে দোকানে যাবার সময়ও তো একবার হয়েছিল, গাছতলায় বসে খানিক জিরিয়ে নিতেই আবার ঠিক হয়ে গেল। এসব অসুখে এমনিই হয়। তোমায় বলেছে, তার মানে তো অসুখটা এখনো সারেইনি ভালো করে, অথচ চিকিৎসা তো কম হলো না। শহরের অত বড় নাম করা ডাক্তার দেখে গেলেন, তো যে কে সেই। এমনই পোড়া কপাল করে এসেছি যে এই শরীর নিয়েও ঘরের মানুষটাকে মরতে মরতে কাজে পাঠাতে হচ্ছে। পাগলের মতো কথা বলো না তো, সেরে না উঠলে কি দুক্রোশ রাস্তা এমনি এমনি হেঁটে যেতে পারতাম? প্রথম প্রথম একটু আধটু উপসর্গ তো থাকবেই, সামান্য জ্বর জারিতেই বলে কত কাহিল করে মানুষকে। আর এ হলো গিয়ে রাজব্যাধি, এসব বড় লোকের ব্যারাম, এর মেজাজই আলাদা, ভেবো না। এসো, শোবে এসো, কদিন শুয়ে বসে থাকলে এমনি সব ঠিক হয়ে যাবে, দেখো। দেখো, আজ কি সুন্দর জোছনা ফুটেছে, যেন ফিনিক দিচ্ছে। ওই ওই বাতাবি গাছটার ফাঁক দিয়ে কেমন উঠোনে ছড়িয়েছে। তোমার মুখেও তো পড়েছে জানলা দিয়ে, তুমি দেখতে পাচ্ছ না। তোমাকে ঠিক পরীর মতো দেখাচ্ছে বিভা। ইস, পরি না ছাই। তুমি পরি দেখেছো কখনো? এই তো দেখছি আমার সামনে। ঢং। জানো, দাদা এসেছিল আজ। তাই? তা ধরে রাখলে না কেন? বেশ জমিয়ে গপ্পসপ্প করা যেত। বলেছিলাম তো, তা বললে কি নাকি জরুরি কাজ আছে, অনেক জায়গায় ঘোরাঘুরি করতে হবে, তাই চলে গেল। তা কি কি গপ্প করলে? কি আর, এইসব ঘর গেরস্থালির কথা। হারু কাকা আমাদের ভাগের পুকুরের মাছ ধরে নাকি বেচে দিয়েছে, তাই নিয়ে তুমুল অশান্তি। মায়ের অম্বলের ব্যথাটা আবার নাকি বেড়েছে, কোবরেজ দেখাচ্ছেন এখন। সুমির সম্বন্ধ দেখা হচ্ছে, এই সব ৭-১৭ কথা আর কি। জানো, আমার বালাজোড়ার কথাও না জিজ্ঞেস করছিলেন দাদা। হ্যাঁ গো, বলছিল তোর হাত খালি কেন রে, বালাজোড়া কি হলো? কি বললে তুমি? বললাম ভেঙে গড়াতে দিয়েছি, নতুন প্যাটার্নের। কেন শুধু শুধু মিছের কথা বলতে গেলে বিভা? সত্যি বললেই পারতে,
যে আমার রাজরোগের চিকিৎসায় তোমার শেষ সম্বলটুকুও ঘুচিয়েছ? ও আবার কি কথা? মেয়েদের গয়নাগাটি তো বিপদ আপদে সংসারের কাজে লাগবে বলেই গো। মা চিন্তা করবেন তাই দাদাকে তোমার অসুখের খবর আর জানাইনি। সত্যি বাবু, এইটুকুন তো মানুষ তুমি, মোটে 16 বছর বয়স। গিন্নিবান্নির মতো কথা শিখলে কোথায়? আমার কেমন লজ্জা করছিল জানো। তাছাড়া বাপের বাড়িতে ছোট হতেই বা যাবো কেন বলো? দিন তো পড়েই আছে, সময় সুযোগ মতো একদিন গড়িয়ে নিলেই হয়। পরদিন সকালে গণেশকে নিয়ে গ্রামের বিপত্তারিণী মন্দিরে পুজো দিতে গেল বিভাবতী। খুব ভক্তি ভরে ডাকল মাকে। এ যাত্রায় মা বিপত্তারিণী স্বামীটাকে বাঁচিয়ে দিয়েছেন। পুজো শেষ করে প্রসাদী ফুল নিয়ে এসে সে গণেশকে বলল, কই হাতটা দেখি দাও, প্রসাদী ফুল নাও, কপালে ঠেকাও দেখি। মা বিপত্তারিণীর দয়াতেই তো তোমাকে আবার ফিরে পেলাম, নইলে সবাই যা বলা বলি করছিল, আমি তো ভয়েই কাঁটা। মরণ বাচনের কথা কেউ কি আর বলতে পারে বিভা? সবই ওপরওয়ালার মর্জি। তিনি দয়া করলেন, টিকে গেলাম। তুমি মানত করেছিলে, তোমার কথাও রাখা হলো। চলো এবার বাড়ি যাই। হ্যাঁ চলো। হ্যাঁ গো, ওই বউটা কে, যার সঙ্গে তুমি কথা বলছিলে? খুব ঘটাপটা করে পুজো দিচ্ছিল দেখলাম। ওই লাল শাড়ি পরা, ও তো মিত্তিরদের বাড়ির বউ, যমুনা। আমার সঙ্গে খুব ভাব, একই বয়সী তো। বড় লোক বলে কিন্তু একটুও দেমাক নেই। এই জানো, ও জন্যে কি চমৎকার একজোড়া বালা গড়েছে বিদুষাকরা, দেখলে একেবারে চোখ জুড়িয়ে যায়। তাই? হ্যাঁ গো, যেমন পালিশ তেমনি গরম, চোখ ঝলসে যায় একেবারে। মিত্তিরদের বউয়ের বালা জোড়ার কথা শোনার পর থেকেই মনটা কেমন জানি খারাপ হয়ে গেছে গণেশের। তার রোগের সময় ওষুধ পথ্যি ডাক্তারের খরচ জোগাড় করতেই তো বিভাবতীর সাধের বালা জোড়া গেছে। না, যে করেই হোক বউটার জন্য এক জোড়া বালা গড়িয়ে দিতেই হবে। কতই বা বয়স মেয়েটার, তবু কেমন সব সময় মুখে হাসি নিয়ে এই অভাবের সংসার সামলাচ্ছে। দোকানে যাওয়ার আগে বিধুশ্যাকরার কাছে হাজির হলো গণেশ। বাইরে থেকে জিজ্ঞেস করল, বিদুখুড়ো, বিদুখুড়ো আছো? কে? গণেশ নাকি? এসো বাবা, এসো এসো। তো কি খবর হে? হঠাৎ শরীরের গতিক টতিক সব ভালো তো? এই চলে যাচ্ছে খুড়ো, মন্দের ভালো। বসো বসো বাবা বসো। শরীরের আর দোষ কি, যা ধকলটা গেল তোমার। আগের মতো হতে একটু সময় নেবে, তবে সারা জীবনই কিন্তু খুব সাবধানে থাকতে হবে, এই বলে দিলুম। একেবারে ধরা কাটের মধ্যে। হ্যাঁ, ডাক্তারবাবুও তাই বলেছেন। তবে আমাদের মতো গরিবের ঘরে কতদিন যে পারবো? কেটে তো গেল মাস দুয়েক ভালোই ভালোই। তবু যতটা সাবধানে থাকা যায় আর কি। বুঝি তো সবই বাবা। ভালো কথা, যে জন্য আসা। কর্তা একবার তোমাকে দেখা করতে বলেছেন গো। আদি মশাই? হ্যাঁ, সুযোগ মতো যেও একবার। আচ্ছা, যাব যাব, নিশ্চয়ই যাব। ওটা কি করছো গো? বালা? বাহ! হ্যাঁ, এই হলো শিমুল কাঁটা নকশা। খুব চল উঠেছে এবারে। ওই দত্তবাবুর মেয়ের বিয়ে তো, ওর জন্যই বানাচ্ছি। আচ্ছা খুড়ো, একজোড়া বালা গড়াতে কিরকম খরচা পড়ে? মানে একটা আন্দাজ আর কি। বালা গড়াবে? হ্যাঁ, বেশ তো, দেব গড়িয়ে ভালো করে একটা। তোমার বউয়ের বালা জোড়া তো আমার কাছেই বিক্রি করেছিলে তোমার অসুখের সময়। হ্যাঁ, ও জোড়া ওর বাপের বাড়ি থেকে দিয়েছিল বিয়েতে। এত খারাপ লাগে খালি হাতে ঘুরে বেড়ায়। আর এমন মেয়ে মরে গেলেও তো মুখ ফুটে কথা বলবে না। আহা,
বড় লক্ষ্মীমন্ত বউ গো তোমার গণেশ। ছেলে মানুষ, অথচ কি দায়িত্ব জ্ঞান। বলতে গেলে জমের মুখ থেকে তো তোমাকে ছিনিয়েই এনেছে একরকম। তা কত ভরির হবে? এই যেমন হলে মানানসই হয় আর কি। যতই কম করি একটু মজবুত করে গড়তে গেলে ওই ভরি দুয়েকের কমে হয় না। তা ধরো খুব কম করে ধরলেও ওই 100-2 টাকার নিচে হবে না। সোনার যা দর বাড়ছে এখন হু হু করে। তা বটে। আচ্ছা চলি গো খুড়ো, দোকান খোলার সময় হলো। আচ্ছা এসো, একটু সাবধানে থেকো গণেশ। আর আরডি মশাইকে বলো এই হাতের কাজটা মিটলেই আমি যাচ্ছি। দুগ্গা দুগ্গা। দোকানে আজ সারাদিন প্রচুর খাটনি গেল গণেশের। পুজোর সময় অনেক খদ্দের। তবে বাড়ি ফেরার সময় গিন্নিমা আজ বিভাবতীর জন্য একটা শাড়ি দিয়েছেন, নতুন শাড়ি, পুজোয় পরার জন্য। বাড়ি ফিরে বউকে শাড়ি দিয়ে গণেশ জিজ্ঞেস করল, বিভা, পুজো বলে গিন্নিমা শাড়িটা দিলেন, তোমার পছন্দ হয়েছে? খুব, ভারী সুন্দর নকশা পাল্টায়। জমিনেও কি চমৎকার লাল ডুরে, খোপার মধ্যে আবার ছোট ছোট ফুল। বিয়ে বাড়ি যাবার সময় পরে যাব। বিয়ে বাড়ি? কার বিয়ে? ও মা, তোমাকে তো বলাই হয়নি। আমার ছোট বোন সুমির বিয়ে ঠিক হয়েছে যে। আজ দাদা এসে নেমন্তন্ন করে গেছেন তোমাকে আর আমাকে। কবে? এই তো মাঝে আর মোটে 10টা দিন আছে। মা বারবার করে বলে দিয়েছেন। দাদা বললে একটা গাড়ি ভাড়া করে যাস, ওখানে গেলে আমি ভাড়া দিয়ে দেব। বেশ তো। আমি ভাবছি যাব না। কেন, কিছু দিতে হবে বলে? না, গেলেই তো মা আবার ওই বালার কথাই জিজ্ঞেস করবেন। বুকের ভেতরের ক্ষতর মতো রাতও গভীরতর হল। দুজনের চোখেই নিদ্রা দেবী ছায়ার মতো নেমে এলেন ধীরে ধীরে। আজ সকাল থেকেই দিগম্বরের দোকানের ব্যস্ততা তুঙ্গে। সামনেই পুজো, মাঝে মাত্র আর কটা দিন। ওরে হরি, বিষ্ণু, নগেন, আজ কিন্তু হাটবার বাবা। হ্যাঁ, তাই আবার পুজো আসছে। নতুন ধুতি শাড়িগুলো সব ভালো করে গোছগাছ করে রাখ বাবা। খদ্দেরের ভিড় বাড়লে তখন কিন্তু দিশে পাবি না বলে রাখলাম। হ্যাঁ হুজুর। কিরে গণেশ, কিছু বলবি মনে হচ্ছে? আগে একটা আর্জি ছিল হুজুর। কি আর্জি? ছুটি চাই? শুনলুম তো তোর শালির বিয়ে, তার শ্বশুর বাড়ি যাবি? আগে না হুজুর, এখন পুজোর মুখে দোকানের কাজের চাপ। এই সময় কি দোকান ফেলে কোথাও যাওয়া চলে? ভালো ভালো। হ্যাঁ, তোর এই বুঝটুকু যদি সকলের থাকতো রে বাবা, ওরে ব্যবসাটা আমার হতে পারে, কিন্তু এটা ঠিক মতো চললে তোরাও তো বাঁচবি নাকি? আমি তো আর একা খাবো না। তা সে কথা আর কেউ ভাবে বল দেখিনি? হ্যাঁ, তা কি বলবি বল। আমাকে 100-2 টাকা ধার দেবেন হুজুর? 200 টাকা? বলিস কি? এত টাকা দিয়ে করবি কি? একটা জরুরি দরকার ছিল হুজুর। তা তো বুঝলাম রে বাবা, কিন্তু সুদবি কি করে? হ্যাঁ, মাইনে থেকে মাসে মাসে কাটিয়ে দেব। মাইনে তো পাস সাকুল্যে 10টি টাকা, তা থেকে আর কত কাটাবি? পাগলা না খেপা? আরে এই গয়না টয়না কিছু বাধা রাখতে পারিস তো? না হয় নিয়ে আয় না, চেষ্টা করে দেখবো। হ্যাঁ, কে ওখানে? আগে আমি কর্তা, বিধুভূষণ। খবর পাইতেছিলেন? এসো এসো এসো। শোনো বিধু, বৌমা ঝোঁক ধরেছেন। নতুন ফ্যাশনের কি বালা বেরিয়েছে, ওই শিমুল কাটা নাকি, তাই গড়িয়ে দিতে হবে। হ্যাঁ আগে খুব চল হয়েছে হুজুর এবার। ওই মিত্তির মশাইয়ের ছেলের বউয়ের জন্যে আমি তো বানিয়ে দিয়েছি, দত্তবাবুর মেয়ের জন্যও বানালাম। বেশ বেশ, তা দিতে যখন হবে তখন বৌমার হাতের মাপটা ভালো করে দেখে শুনে নাও। এই কি বলে, দেখো
প্যাটার্নের যেন গোলমাল না হয়। হ্যাঁ, ঠিকঠাক বুঝে এসো। হ্যাঁ, গণেশ, বিদুকে একটু বাড়ির ভিতরে নিয়ে যা বাবা, যা যা যা। আগে রাতে গণেশ বাড়ি ফেরার পর বিভাবতী তাকে বলল, হ্যাঁ গো, একটা জিনিস দেখবে? কি? এই দেখো। এ কি? এ তো একজোড়া বালা দেখছি। এর নাম শিমুল কাঁটা বালা। কোথায় পেলে? যেখানেই পাই। দেখতে ভালো না? কই দেখি। বাহ, ভারী সুন্দর। মিত্তিরদের বুঝি? যমুনার। তোমাকে দেখাতে এনেছি। আমাদের দুজনের হাতের মাপও এক। দাঁড়াও, পরে দেখাচ্ছি। এই দেখো তো কেমন লাগছে। বাহ। তবে কি জানো, শিমুল কাঁটা গরম তো, কাঁটাগুলোয় বড্ড ধার। একবার অসাবধানে খোঁচা লাগলে কাপড় চোপড় ছিঁড়ে যেতে পারে। তবে তোমার হাতে যা মানিয়েছে বিভা, দেখে চোখ জুড়িয়ে যাচ্ছে। পরদিন সকালে দোকানে পৌঁছানোর পর গণেশকে ডেকে পাঠালেন দিগম্বর। বললেন, এসেছিস গণেশ? বলুন হুজুর। আয় আয়, বস। তোর সঙ্গে একটা জরুরি কথা আছে বাবা। শরীরটা আমার ভালো নেই রে বাবা, নইলে নিজেই যেতাম। অথচ শীতল বাবুকে কথা দিয়েছি, ব্যবসার কথার খেলাপ, মানে বুঝিস তো, কারবারের সুনাম নষ্ট। আমার এতকালের ব্যবসা তা কি পারি বল? তাই তোকে ভেতর বাড়িতে ডেকে পাঠিয়েছি। আপনি হুকুম করুন হুজুর। এই যে 1000 টাকা, ওকে পৌঁছে দিয়ে আসতে হবে গদিতে। পারবি না? তুই আমার কতদিনের পুরনো কর্মচারী, তোকে ছাড়া কারো উপর এতটা ভরসা করতে পারি নে বাবা। আপনি নিশ্চিন্তে থাকুন হুজুর, আমি ঠিক পৌঁছে দিয়ে আসব। বাঁচালি বাবা, তুই সাবধানে যাস কিন্তু। অতগুলো টাকা, দিনকাল তো ভালো নয়। হ্যাঁ, ওই গেজেই ভরে কোমরে বাঁধবি, কাপড়ের নিচে। হ্যাঁ, কিচ্ছু ভাববেন না হুজুর, কাক পক্ষীতেও টের পাবে না। শীতলবাবুকে দিয়ে কি একখানা রসিদও লিখিয়ে আনবো আসার সময়? বেশ বেশ, তাহলে এখান থেকে খেয়ে দে, রওনা দে, যাতে বেলাবেলি পৌঁছে যেতে পারিস। আজ আর দোকানে ফিরতে হবে না, কাল সকালেই আসিস বরং। হ্যাঁ, সেদিন রাতে ক্লান্ত হয়ে বাড়ি ফিরল গণেশ। কি গো, আবার শরীর খারাপ লাগছে নাকি তোমার? কেন বলো তো? কেমন চুপচাপ খেয়ে উঠলে, মুখখানা থমথম করছে তো। ও কিছু না, রগের শিরা দুটো মাঝে মধ্যে কেমন দপদপ করে, খানিক পরে আবার নিজেই ঠিক হয়ে যায়। আজ কেমন মেঘলা হয়ে রয়েছে না সারাদিনটা, আকাশটা কেমন থমথম করছে। হ্যাঁ, কি জানি, হয়তো ভোর রাতে বৃষ্টি নামবে। কি সুন্দর একটা গন্ধ আসছে না? ও মা, শিউলি ফুটছে যে। পুজো আসছে না, মা বলতো এই শিউলির গন্ধেই নাকি মায়ের আগমনের খবর আসে। পিদিমটা একটু কাছে আনো তো বিভা। কেন, কি দেখবে? আনোই না, একটা জিনিস দেখাবো। এই তো আনলাম। কি দেখাবে গো? এই দেখো। ও মা, শিমুল কাঁটা বালা। হ্যাঁ গো, আমার জন্য গড়ালে? কই আগে বলনি তো। টাকা পেলে কোথায়? আগে পরে দেখো তো। কই দেখি দেখি। বাহ, চমৎকার মানিয়েছে, ঠিক যেন পরীর হাত। ওই শিশিতে কি এনেছো? ল্যাভেন্ডার। বিছানার চারিদিকে ছিটবো, সুন্দর গন্ধ ছড়াবে, দেখো। মনের আনন্দ নিয়ে বিভাবতী গণেশ দুজনেই গভীর নিদ্রার দেশে পাড়ি দিল। মাঝরাত, সময়টা ঠিক ঠাহর করা যায় না। সুখের নিদ্রায় নিদ্রিত বিভাবতী আজ রাতেও ঘুমের মধ্যে সে দেখছে স্বপ্ন, তার সেই সদ্য পাওয়া শিমুল কাঁটা বালা জোড়া নিয়ে। হঠাৎ গণেশের আর্তনাদে ঘুম ভেঙে যায় বিভাবতী। কি হলো গো? রগের কাজটা লাগলো খুব, তোমার বালাটার খোঁচা লেগেছে বোধহয়। ও, এ তো রক্ত পড়ছে, রগের শিরাটা কেটে গেছে মনে হচ্ছে। পিদিমটা জালো শিগগির। ইস, তাই তো, এ যে ফিনকি দিয়ে পড়ছে।
দাঁড়া দাঁড়া, কাপড় ছিঁড়ে বেঁধে দিচ্ছি। এমা কই, বন্ধ হচ্ছে না তো, রক্ত যে ভেসে যাচ্ছে। শক্ত করে চেপে ধরো দেখি। আমি একটু দুব্বো ঘাস নিয়ে আসি উঠোন থেকে, ভালো করে চিবিয়ে বেঁধে দিলে হয়তো রক্ত বন্ধ হয়ে যাবে। কে? দরজা খোলো। ওই যে ওই দেখুন হুজুর, ওই যে বউটার হাতে দেখুন আমার সেই শিমুল কাঁটা বালা। তাই তো, আশ্চর্য। অথচ কাল তো শীতলবাবুর কাছ থেকে রসিদ এনে দিয়ে গেল। কাল সন্ধ্যেবেলায় এসে আপনার নাম কইয়ে চেয়ে নিয়ে গেল। আমি কি করে বুঝবো বলুন দেখি? পুরনো বিশ্বাসী চাকর আপনার, ভাবতেই পারিনি যে। সেটি আছে না পালিয়েছে? কোথায় আর পালাবে, ওই তো খাটে চাদর মুড়ি দিয়ে মটকা মেরে পড়ে আছে। চলুন তো ভেতরে, ও চালাকি আমি। কি হুজুর, এ তো একেবারে। কি হলো বিধু, হাতকে উঠলে কেন? গণেশ পাইলেছে হুজুর, বড় স্বাদ ছিল বউটাকে শিমুল কাঁটা বালা পরাবে। তা সেই স্বাদটুকু মিটিয়ে চোর পালে গেছে হুজুর। এখানে যেটা পড়ে আছে সেটা তো ওই গণেশেরই লাশ। হ্যাঁ, বলো কি? এতক্ষণ আপনি শুনছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় ওরফে বনফুলের লেখা শিমুল কাঁটা। গণেশের চরিত্রে অপূর্ব, বিভাবতীর ভূমিকায় রীতি, দিগম্বরের চরিত্রে দীপক এবং বিধু স্যাকরার ভূমিকায় সায়ন। প্রমোশনাল পার্টনার quickfindout.com। সাউন্ড ইফেক্টস, এডিটিং এবং পরিচালনা সায়ন। পরবর্তী রবিবার ঠিক দুপুর 1টায় আপনার জন্য থাকবে অন্য একটি ভিন্ন স্বাদের গল্প। ব্যোমকেশ বক্সী ফিরবেন কিছুদিন পরে চিড়িয়াখানার রহস্য ভেদ করতে।